আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এনটিআরসি প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগের ভাইভা প্রস্তুতিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে নমুনা ভাইভা পর্ব ৮ শুরু করতে যাচ্ছি। আমাদের এই সিরিজের সবগুলো ভিডিও দেখতে থাকুন, ইনশাল্লাহ এখান থেকে অনেক প্রশ্ন কমন পাবেন। নমুনা ভাইভা পর্বে আমরা 2টি করে নমুনা ভাইভা দেখিয়েছি। ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করুন। এই সিরিজের সবগুলো ভিডিও দেখে ফেললে ইনশাল্লাহ আপনার ভাইভা সংক্রান্ত ভয়ভীতি দূর হবে, আত্মবিশ্বাস বহুগুণে বৃদ্ধি পাবে। দেরি না করে আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলুন। আমাদের এই সিরিজের সবগুলো ভিডিও দেখতে চাইলে এই চ্যানেলে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ প্রস্তুতি নামক প্লে লিস্ট ভিজিট করুন। এখানে এই সিরিজ সহ অন্যান্য সিরিজের ভাইভা সংক্রান্ত বিভিন্ন ভিডিও দেখানো আছে। সবগুলো ভিডিও দেখে ফেলুন, ইনশাল্লাহ এখান থেকে অনেক প্রশ্ন কমন পাবেন। চলুন আজকের ভিডিও শুরু করে ফেলি। এখানে আমরা সরাসরি প্রশ্ন চলে যাচ্ছি। এখানে জিজ্ঞেস করতে পারে জনাব মাসুদ করিম, একজন প্রতিষ্ঠান প্রধান হিসেবে আপনাকে তো এমপিও নীতিমালা খুব ভালো করে জানতে হবে। বলুন তো এমপিও এর পূর্ণরূপ কি? উত্তর হবে মান্থলি পে অর্ডার। এটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি অংশ প্রদানের একটি প্রক্রিয়া। একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক কর্মচারীদের বেতন ভাতার সরকারি অংশ প্রদানের একটি প্রক্রিয়া। পরবর্তী প্রশ্ন, এমপিও নীতিমালার জনবল কাঠামো বলতে কি বোঝেন? উত্তর হবে একটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সংখ্যা ও শাখা অনুযায়ী কতজন শিক্ষক কর্মচারী পদ অধিকার বলে নিয়োগ পেতে পারেন তার যে তালিকা বা কাঠামো সরকার নির্ধারণ করে দিয়েছে তাকেই জনবল কাঠামো বলে। একটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সংখ্যা ও শাখা অনুযায়ী কতজন শিক্ষক ও কর্মচারী পদ অধিকার বলে নিয়োগ পেতে পারেন তার যে তালিকা বা কাঠামো সরকার নির্ধারণ করে দিয়েছে তাকে জনবল কাঠামো বলে। পরবর্তী প্রশ্ন, একজন শিক্ষকের এমপিও ভুক্তির জন্য ন্যূনতম কত বছরের অভিজ্ঞতা থাকলে তিনি উচ্চতর গ্রেড পেতে পারেন? উত্তর হবে সর্বশেষ নীতিমালা অনুযায়ী একই পদে সন্তোষজনক 10 বছর চাকরি পূর্ণ হলে তিনি প্রথম উচ্চতর গ্রেড এবং পরবর্তী 6 বছর পর অর্থাৎ মোট 16 বছর পূর্ণ হলে দ্বিতীয় উচ্চতর গ্রেড পাওয়ার যোগ্য হন। উত্তর হবে সর্বশেষ নীতিমালা অনুযায়ী একই পদে সন্তোষজনক 10 বছর চাকরি পূর্ণ হলে তিনি প্রথম উচ্চতর গ্রেড এবং পরবর্তী 6 বছর পূর্ণ হলে দ্বিতীয় উচ্চতর গ্রেড পাওয়ার যোগ্য হন। ইন্ডেক্স নম্বর কি? এটি কেন গুরুত্বপূর্ণ? ইন্ডেক্স নম্বর কি? এটি কেন গুরুত্বপূর্ণ? ইন্ডেক্স নম্বর হলো এমপিওভুক্ত প্রত্যেক শিক্ষক কর্মচারীর একটি অন্যান্য পরিচয় নম্বর। ইন্ডেক্স নম্বর হলো এমপিওভুক্ত প্রত্যেক শিক্ষক কর্মচারীর একটি অন্যান্য পরিচয় নম্বর। এর মাধ্যমে শিক্ষকের বেতন ভাতা বদলি যদি কার্যকর হয় এবং অবসরকালীন সুবিধা ট্র্যাকিং করা হয়। ইন্ডেক্স নম্বর হলো এমপিওভুক্তি প্রত্যেক শিক্ষক কর্মচারীর একটি অন্যান্য পরিচিতি নম্বর। এর মাধ্যমে শিক্ষকের বেতন ভাতা বদলি এবং অবসরকালীন সুবিধা ট্র্যাকিং করা হয়। পরবর্তী প্রশ্ন, কোন শিক্ষক যদি ফৌজদারি অপরাধে সাজাপ্রাপ্ত হন তবে তার এমপিওর ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হয়? উত্তর হবে এমপিও নীতিমালা অনুযায়ী কোন শিক্ষক যদি আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত হন বা নৈতিক স্খলনজনিত কারণে অভিযুক্ত হন তবে তার এমপিও সাময়িক বা স্থায়ীভাবে স্থগিত বা বাতিল করা যায়। নীতিমালা অনুযায়ী কোন শিক্ষক যদি আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত হন বা নৈতিক স্খলনজনিত কারণে অভিযুক্ত হন তবে তার এমপিও সাময়িক বা স্থায়ীভাবে স্থগিত করা বা বাতিল করা যায়। পরবর্তী প্রশ্ন, নারী শিক্ষকদের জন্য মাতৃত্বকালীন ছুটির মেয়াদ কত দিন এবং এটি কি এমপিওতে কোনো প্রভাব ফেলে? উত্তরে বলবেন নারী শিক্ষকেরা বর্তমানে 6 মাস অর্থাৎ 180 দিন মাতৃত্বকালীন ছুটি পান। এই ছুটিতে থাকাকালীন তাদের এমপিও বা বেতন ভাতা নিয়মিত থাকে, এতে কোনো নেতিবাচক প্রভাব পড়ে না। নারী শিক্ষকদের বর্তমানে 6 মাস অর্থাৎ 180 দিন ছুটি পান। এই ছুটিতে থাকাকালীন তাদের এমপিও বা বেতন ভাতায় নিয়মিত থাকে, এতে কোনো নেতিবাচক প্রভাব পড়ে না। অতিরিক্ত শ্রেণী শাখা খোলার শর্ত কি? কাম্য ছাত্র সংখ্যার অতিরিক্ত শিক্ষার্থী থাকলে এবং পর্যাপ্ত শ্রেণী কক্ষ ও প্রয়োজনীয় আসবাবপত্র থাকলে শিক্ষা বোর্ডের অনুমতি সাপেক্ষে অতিরিক্ত শাখা খোলা যায়। তবে সেই শাখার শিক্ষকদের এমপিও ভুক্তির বিষয়টি সরকারের নতুন পদের অনুমোদনের উপর নির্ভর করে। কাম্য ছাত্র সংখ্যার অতিরিক্ত শিক্ষার্থী থাকলে এবং পর্যাপ্ত শ্রেণী কক্ষ ও প্রয়োজনীয় আসবাবপত্র থাকলে শিক্ষা বোর্ডের অনুমতি সাপেক্ষে অতিরিক্ত শাখা খোলা যায়। তবে সেই শাখার শিক্ষকদের এমপিও ভুক্তির বিষয়টি সরকারের নতুন পদের অনুমোদনের উপর নির্ভর করে। পরবর্তী প্রশ্ন, এনটিআরসি এর সুপারিশকৃত একজন শিক্ষককে যোগদান না করালে প্রতিষ্ঠান প্রধানের উপর কি শাস্তি হতে পারে? উত্তর হবে যদি কোনো বৈধ কারণ ছাড়া সুপারিশকৃত শিক্ষককে যোগদান করতে বাধা দেওয়া হয় তবে নীতিমালা অনুযায়ী ওই প্রতিষ্ঠানের এমপিও বন্ধ বা গভর্নিং বডি বাতিল সহ
প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যেতে পারে। কোনো বৈধ কারণ ছাড়া সুপারিশকৃত শিক্ষককে যোগদান করতে বাধা দেওয়া হয় এবং তবে নীতিমালা অনুযায়ী ওই প্রতিষ্ঠানের এমপিও বন্ধ বা গভর্নিং বডি বাতিল সহ প্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যেতে পারে। এই প্রশ্নগুলো করে ভাইবাটি শেষ করে দেবে, আপনি খুব সতর্কতার সাথে উত্তর দেবেন। আমরা পরবর্তী ভাইবাতে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন, আমরা সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি। জনাব মাসুদ করিম, বিদ্যালয়ের পরিদর্শন বই ইন্সপেকশন বুক সম্পর্কে আপনার ধারণা কি? উত্তর হবে, পরিদর্শন বই হলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দাপ্তরিক নথি। যখন শিক্ষা মন্ত্রণালয় বা বোর্ড থেকে কোনো কর্মকর্তা বিদ্যালয় পরিদর্শনে আসেন, তখন তিনি প্রতিষ্ঠানের সার্বিক অবস্থা দেখে যে মন্তব্য বা নির্দেশনা লিখে যান, এই বইতে তা সংরক্ষিত থাকে। পরবর্তী প্রশ্ন, একজন শিক্ষক কি একই সাথে একাধিক নৈমিত্তিক ছুটি ভোগ করতে পারেন? উত্তর হবে জি স্যার, তবে এক নাগাড়ে সর্বোচ্চ 10 দিনের বেশি নৈমিত্তিক ছুটি ভোগ করা যায় না। সরকারি বিধি ও প্রতিষ্ঠানের নিয়ম সাপেক্ষে সাধারণত বিশেষ কারণ ছাড়া একসাথে 3 দিনের বেশি ছুটি দেওয়ার ক্ষেত্রে প্রধান শিক্ষককে যৌক্তিকতা বিচার করতে হয়। উত্তর হবে, এক নাগাড়ে সর্বোচ্চ 10 দিনের বেশি নৈমিত্তিক ছুটি ভোগ করা যায় না। সরকারি বিধি ও প্রতিষ্ঠানের নিয়ম সাপেক্ষে সাধারণত বিশেষ কারণ ছাড়া একসাথে 3 দিনের বেশি ছুটি দেওয়ার ক্ষেত্রে প্রধান শিক্ষককে যৌক্তিকতা বিচার করতে হয়। পরবর্তী প্রশ্ন, বিদ্যালয়ের অব্যবহৃত ও পুরাতন মালামাল বিক্রির নিয়ম কি? উত্তর হবে, প্রথমে একটি সার্ভে কমিটি গঠন করতে হয়। কমিটির নীতিমালাগুলো ব্যবহারের অনুপযোগী ঘোষণা করলে ম্যানেজিং কমিটির সবাই সিদ্ধান্ত নিয়ে উন্মুক্ত নিলামের মাধ্যমে সেগুলো বিক্রি করতে হয় এবং অর্জিত অর্থ প্রতিষ্ঠানের ফান্ডে জমা করতে হয়। প্রথমে একটি সার্ভে কমিটি গঠন করতে হয়। কমিটি মালামালগুলো ব্যবহারের অনুপযোগী ঘোষণা করলে ম্যানেজিং কমিটির সবাই সিদ্ধান্ত নিয়ে উন্মুক্ত নিলামের মাধ্যমে সেগুলো বিক্রি করতে হয় এবং অর্জিত অর্থ প্রতিষ্ঠানের ফান্ডে জমা করতে হয়। পরবর্তী প্রশ্ন, পাঠদান অনুমতি এবং স্বীকৃতি এর মধ্যে পার্থক্য কি? উত্তর হবে, কোনো নতুন প্রতিষ্ঠান খোলার পর বোর্ড থেকে ক্লাস নেওয়ার যে প্রাথমিক অনুমতি দেওয়া হয় তাকে পাঠদান অনুমতি বলে। আর একটি নির্দিষ্ট সময় পর পর প্রতিষ্ঠানের ফলাফল ও অবকাঠামো সন্তোষজনক হলে বোর্ড থেকে যে স্থায়ী অনুমোদন দেয় তাকে বলা হয় স্বীকৃতি। কোনো নতুন প্রতিষ্ঠান খোলার পর বোর্ড থেকে ক্লাস নেওয়ার যে প্রাথমিক অনুমতি দেওয়া হয় তাকে পাঠদান অনুমতি বলে। আর একটি নির্দিষ্ট সময় পর পর প্রতিষ্ঠানের ফলাফল ও অবকাঠামো সন্তোষজনক হলে বোর্ড থেকে যে স্থায়ী অনুমোদন দেয় তাকে স্বীকৃতি বলে। পরবর্তী প্রশ্ন, আপনার বিদ্যালয়ের কোনো কর্মচারী যদি অর্থ আত্মসাৎ করেন, আপনি প্রধান শিক্ষক হিসেবে কি করবেন? আপনি উত্তরে বলবেন, আমি বিষয়টি তদন্ত করার জন্য একটি অভ্যন্তরীণ কমিটি গঠন করব। অভিযোগ প্রমাণিত হলে ম্যানেজিং কমিটিকে অবহিত করব এবং সরকারি চাকরির বিধিমালা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান অনুযায়ী তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। আমি প্রথমে বিষয়টি তদন্ত করার জন্য একটি অভ্যন্তরীণ কমিটি গঠন করব। অভিযোগ প্রমাণিত হলে ম্যানেজিং কমিটিকে অবহিত করব এবং সরকারি চাকরি বিধিমালা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান অনুযায়ী তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। পরবর্তী প্রশ্ন, শিক্ষক বাতায়ন সম্পর্কে আপনার ধারণা কি? এটি ব্যবহারে আপনার শিক্ষকদের কিভাবে উৎসাহিত করবেন? আপনি উত্তরে বলবেন, এটি শিক্ষকদের জন্য একটি জাতীয় ডিজিটাল প্ল্যাটফর্ম যেখানে তারা মাল্টিমিডিয়া কন্টেন্ট শেয়ার করতে পারেন। আমি শিক্ষকদের সেখানে মেম্বার হতে এবং অন্যদের তৈরি কন্টেন্ট দেখে নিজেদের পাঠদান আরো আধুনিক করতে উৎসাহিত করব। এটি শিক্ষকদের জন্য একটি জাতীয় ডিজিটাল প্ল্যাটফর্ম যেখানে তারা মাল্টিমিডিয়া কন্টেন্ট শেয়ার করতে পারেন। আমি শিক্ষকদের সেখানে মেম্বার হতে এবং অন্যদের কন্টেন্ট দেখে নিজেদের পাঠদান আরো আধুনিক করতে উৎসাহিত করব। পরবর্তী প্রশ্ন, বিদ্যালয়ে লাইব্রেরি ও ল্যাবরেটরি ফির টাকা কি অন্য খাতে খরচ করা যায়? উত্তর হবে না। যে খাতের জন্য ফি নেওয়া হয় সেই খাতে উন্নয়নের জন্যই এই অর্থ ব্যয় করা উচিত, অন্যথায় অডিটের সময় এতে আর্থিক অনিয়ম হিসেবে গণ্য হবে। পরবর্তী প্রশ্ন, স্টুডেন্টস ক্যাবিনেট নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা কি শেখে? উত্তর হবে, তারা গণতান্ত্রিক মূল্যবোধ, নেতৃত্বের গুণাবলী, সহনশীলতা এবং নির্বাচনের প্রক্রিয়া সম্পর্কে বাস্তব জ্ঞান লাভ করে। এটি তাদের সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। উত্তর হবে, তারা গণতান্ত্রিক মূল্যবোধ, নেতৃত্বের গুণাবলী, সহনশীলতা এবং নির্বাচনের প্রক্রিয়া সম্পর্কে বাস্তব জ্ঞান লাভ করে। এটি তাদের সচেতন নাগরিক হিসাবে গড়ে তুলতে সাহায্য করে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।